আজকের মূল ভিডিওটি শুরু করার আগে আমি অত্যন্ত স্পর্শকাতর একটি জাতীয় নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ একটি বিষয় দিয়ে শুরু করছি। আমার দেশ পত্রিকা আজকে নিউজ করেছে যে আমাদের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ওই বর্ডার দিয়ে এবং আওয়ামীপন্থীদের অবাধ বিচারণ হয়, যেই বর্ডার দিয়েই মূলত এই যে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার এদের সকল দোসররা, সেই সকল বড় বড় লুটেরা এমপি মন্ত্রীরা ওই পথ থেকেই পালিয়েছিলেন। আসাদুজ্জামান খান, কামাল, তারপরে নওফেল, তারপরে তাপস, তারপরে আমাদের ওবায়দুল কাদের থেকে শুরু করে ছাত্রলীগের সভাপতি, প্রেসিডেন্ট, এরকমের অনেকেই ওই পথ থেকে পালিয়েছেন। যারা আবার তার থেকেও ভয়ঙ্কর তথ্য হলো যে তারা অবাধে আবার দেশে ঢুকে তাদের পারিবারিক কাজ সেরে, রাজনৈতিক কাজ সেরে তারা আবার ওই দেশে চলে যাচ্ছেন। শুধু তাই নয়, এর পাশাপাশি এরও বিভিন্ন সদস্যরা নাকি অবৈধ পথে আসা যাওয়া করে আমাদের দেশকে একটা হুমকির মুখে ফেলছেন। এই পথে বর্ডার পাড়ি দেওয়ার জন্য এই নেতাদের 2 কোটি থেকে 30 লক্ষ টাকা নেতাদের স্কেল অনুযায়ী গুনতে হয়েছে। জাতীয় নেতা হলে সর্বোচ্চ 2 কোটি এবং জেলা উপজেলা পর্যায়ের হলে 30 লাখ টাকার বিনিময়ে তারা এই বর্ডার পার করে দিচ্ছেন। এই চক্রের সাথে বাংলাদেশি একটি চক্র জড়িত আছে, যেখানে স্থানীয় অনেক প্রভাবশালীদের নাম শোনা যায়। এর সাথে বিজিবি, বিএসএফ উভয়ের একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমেই মূলত এটি সম্ভব হয়েছে, যেটি নিয়ে আজকের আমার দেশ বিশাল একটি লিড নিউজ করেছে। আপনারা যারা আরো বিস্তারিত জানতে চান সেখান থেকে দেখে নিতে পারেন। এর পাশাপাশি আরো একটি উদ্বেগজনক রিপোর্ট তারা প্রকাশ করেছে যে পাগল বেশে আমাদের দেশে এর অনেক সদস্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, যেটা আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে অনেক হুমকি স্বরূপ। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব যাতে আমাদের এই বর্ডারকে সুরক্ষিত করা হয়, যাতে কোনোভাবেই এই পতিত শক্তি আবার এই বর্ডারকে অবৈধভাবে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে আবার কুটচাল না করতে পারে। এটা আজকের উদ্বেগজনক একটি নিউজ। আমি এই ভিডিওর শেষে আরেকটি ভালো সংবাদ দিব। তার আগে আজকের যেই কথাটা দিয়ে আজকের যেই প্রসঙ্গে ভিডিওটি শুরু করতে চাচ্ছি, আসুন সেই আলোচনায় আসি। আমরা বেশ কিছুদিন ধরে মার্কেটে একটি কথা দেখতে পাই যে আসলে বর্তমান যেই জুলাই বিপ্লব পরবর্তী এই ক্রেডিটটা কারা নিচ্ছে, পাশাপাশি আমরা এও দেখতে পাই আসলে কারা কতটুকু ধারণ করছে। গত 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিকরা প্রশ্ন ছুড়েছেন 24 বড় না 71 বড়। এই প্রশ্নে অনেকগুলো মত এসেছে, যেখানে আমরা যদি বৃহৎ আকারে একটু অ্যানালাইসিস করে দেখি যে এনসিপি এবং জামাত উভয়ই কিন্তু একই রকমের কথা বলেছেন, ভিন্ন মত পোষণ করেছেন বিএমপি। এই যে এনসিপি এবং জামাত তারা উভয়ই বলেছে যে 71-এর ধারাবাহিকতায় 24 এসেছে, 24 এবং 71-কে আলাদা করার সুযোগ নেই। অন দ্য আদার হ্যান্ড বিএমপির দিক থেকে মন্তব্যটা এমন যে 71-কে কোনো কিছুর সাথে মিলিয়ে 71-কে ছোট করবেন না, 71-এর জায়গায় 24-কে এত মহান বানাবেন না যাতে 71 মেলান হয়ে যায়। কিন্তু আমরা যদি একটু দেখি যে এনসিপি এবং কালকের এই নিয়ে রাজনৈতিক মাঠে অনেক বাকবিতানটা হয়েছে। আমরা দেখেছি যে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি অনেক লম্বা বক্তৃতা দিয়েছেন, অনেকগুলো বিষয় সেখানে ক্লিয়ার করার চেষ্টা করেছেন। তিনি সেখানে অনেকগুলো উল্লেখযোগ্য কথাও উল্লেখ করেছেন যে অতীতে 54 বছর এই বিভাজনের রাজনীতি দিয়েই বাংলাদেশে মূলত আমরা পিছিয়ে আছি, যেই কারণে আওয়ামী লীগ তারা এই মুক্তিযুদ্ধকে বেচে তাদের একটা দলীয় এজেন্ডা তৈরি করেছে। তারা নিজেরাই একমাত্র এই মুক্তিযুদ্ধের অধিকারী, সেরকম একটা স্টিগমা তারা লাগিয়ে তারা এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্নভাবে রাজনৈতিক ব্যক্তিদেরও হত্যা করেছেন। সেই বিভাজনের রাজনীতি আবার 24 পরবর্তী যেই প্রজন্ম, এই প্রজন্ম দেখতে চায় না। অপরদিকে বিএমপি তাদের দাবি হলো যে 24-এর জায়গায় আছে, কিন্তু যেহেতু বিএমপি মহান মুক্তিযুদ্ধের আরেকটা স্টেক হোল্ডার, তারা ওটাকে বড় করেই সামনের দিকে রাখতে চায়। কিন্তু আসলে বাস্তবতা হলো এই প্রজন্ম তারা 71-কে যেমন ধারণ করে, তারা 47-কে ধারণ করে, তারা 52-কে ধারণ করে, তারা 90 থেকে স্পিরিট নেয়, যে কারণে তারা 24-এ এসে বলতে চাচ্ছে 71-এ আমাদের জন্ম হয়েছে, কিন্তু 24-এ আমরা সেই পূর্ণতাটা পেয়েছি। কারণ 71-এ আমরা পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানি শাসনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। অনুরূপভাবে আমরা স্বাধীন হওয়ার পরেও আমরা আরেকটা পরাধীন হয়ে গিয়েছি। আমাদের পার্শ্ববর্তী আরেকটা দেশ আমাদেরকে সেই একই রূপে আবার পরাধীন করে রেখেছিল। আমাদের এই 24-এর স্পিরিটও অনুরূপ একটি ফ্যাসিস্ট দলের প্রতি যেমন ছিল, ঠিক আরেকটি পরাশক্তির বিরুদ্ধেও ছিল। এজন্যই তারা 24-কেও সেই 71-এর সেই একই সূত্রে বেঁধে 24-কেও তারা মহান করতে চাচ্ছেন। আসলে মূলত আমাদের 24-কে যেমন মূল্যায়ন করতে হবে, 71-কেও মূল্যায়ন করতে হবে। তবে
ঠিক করতে হবে যে বর্তমান সময়ের যেই বিতর্ক আছে এই বিতর্ক যাতে আবার বিভাজন তৈরি না করে দেয়। আমরা ঐতিহাসিকভাবেই জানি যে ব্রিটিশরা আমাদের এখানে ডিভাইন অ্যান্ড রুল যে পলিসি চালু করেছিল, সেই একই পলিসির মাধ্যমে আমাদের শাসক গোষ্ঠী ডিভাইন অ্যান্ড রুলস তারা করতে চাচ্ছেন। কিন্তু আমরা যদি ঐক্যের জায়গায় না আসতে পারি তাহলে 54 বছরে যেমন আমরা সামনের দিকে যেতে পারিনি, আবার এই 24 পরবর্তী সময়েও যে সকল শক্তি ফ্যাসিস্ট বিরোধী ছিল, বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে সকল ধরনের শক্তি, তারা যদি আবার এটাকে এককভাবে ধারণ করতে না পারে, আবার যদি সেই পুরানো খেলায় আমরা মেতে উঠি, আবার যদি 71-এর পক্ষে বিপক্ষের শক্তিতে চলে যাই, অথবা আবার যদি আমরা নূতন করে এটাকে বিভাজন তৈরি করি, তাহলে আমরা কিন্তু আবার পিছিয়ে পড়ব। তাই আমি বলতে চাই যে সমাজবিজ্ঞানের আদি জনক ইবনে খালদুন বলেছেন যে অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের বর্তমানকে ঠিক করতে হবে এবং বর্তমানেই এসে বর্তমানের বাস্তবতার আলোকে আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করতে হবে আমরা কোন দিকে যাব। ঠিক অতীত আমরা 71 থেকে শিক্ষা নিয়ে আমরা 24-এ আন্দোলন করেছি, এই 24-এর আন্দোলন থেকে আবার ঠিক করতে হবে সামনে আমরা কোন দিকে যাব। আমরা যদি শুধু পিছনেই পড়ে থাকি তাহলে আবার আমাদের সামনের যাওয়ার পথগুলো রুদ্ধ হবে। পিছন থাকবে আমাদের অনুপ্রেরণা, 71 আমাদের জন্ম, ওই অনুপ্রেরণা নিয়ে 24-এর যেই চেতনা আছে এই চেতনা দিয়ে সামনের দিকে আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি সেই রাজনীতিটাই আমাদের আজকের নূতন রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে আসবে। এই নূতন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আবার যাতে কোনো বিভাজনের রাজনীতি না থাকে, কারণ আমরা নিজেরাই যদি বিভাজনের মধ্যে থাকি তাহলে আমরা 500 বছরেও আমরা আসলে সামনের দিকে আগাতে পারবো না, আমরা একে অন্যকে পা টেনে হিসড়ে নিচে নামাবো। গতকালকের জামাতের সেক্রেটারি জেনারেল অনেকগুলো কথা বলেছেন, সেখানে তাদের বিএনপির সাথে অতীত সম্পর্ক, বর্তমান সম্পর্ক, সেই কথাগুলো উনি ইশারা ইঙ্গিতে বুঝিয়েছেন। আমরা বলতে চাই যে এই দেশের যে সকল রাজনৈতিক বড় শক্তিগুলো আছেন তারা যাতে আর 71 নিয়ে বিভাজন তৈরি না করেন, 24 নিয়ে বিভাজন তৈরি না করেন। এই নূতন প্রজন্ম তারা আর আসলে এই বিভাজন দেখতে চায় না। নূতন প্রজন্ম 24-কে যেমন সামনে থেকে দেখেছে এবং এই 24-এর ইতিহাসকে বিকৃত হতেও দেখছে, সেজন্য এই 24 থেকে তারা শিক্ষা নিচ্ছে যে 71-এর ইতিহাস আসলে কিভাবে বিকৃত হয়েছে বা কিভাবে বিকৃত হচ্ছে, কিভাবে এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। তাই এই প্রজন্ম 24 দেখেছে, অতএব তাদের কাছে 71 যেমন জরুরি, 24 তার থেকে কোনো অংশেই কম নয়, কারণ এই 24-এ তারা নিজেরা রক্ত ঝরিয়েছে। অতএব আমাদের এই জাতির ইতিহাসে অনেক বড় বড় সংগ্রাম থাকবে, একটি দিয়ে আরেকটিকে যেমন মেলান করা যায় না, তেমনি কিছু ইতিহাস আছে সেটাকে কখনোই মেলান করা যায় না। 71-কে আপনি কোনো কিছু দিয়ে আপনি ঢাকতে পারবেন না। কিন্তু যারা আজকের এই সকল প্রশ্ন তুলে দিচ্ছেন তাদেরকে আমি বলে দিতে চাই, যে সকল সাংবাদিকরা আজকের এই সকল প্রশ্ন সামনে নিয়ে আসছেন 71 বড় না 24 বড়, তাদের মনে রাখতে হবে আপনাদের এরকম একটা প্রশ্নের কারণেই কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতন শুরু হয়েছিল। তো আপনারা এমন কোনো প্রশ্ন করবেন না যে এই প্রশ্নগুলোর মাধ্যমে আবার এই জাতি দ্বিধা বিভক্ত হয়ে যায়। আমি বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে 71 এবং 24-এর নূতন করে বিতর্ক তৈরি না করে আপনারা যেই মূল মন্ত্র নিয়ে 24-এর আন্দোলনে সবাই নেমেছিলেন সেটাকে সামনে দিয়ে সামনের দিকে এগিয়ে যান, তাহলে এই দেশ একটি রাজনৈতিকভাবে, একটি সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এটাই আজকের আপনাদের কাছে আহ্বান। সুখবর যেটি বলেছিলাম সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব বর্তমানে চায়নাতে আছেন। চায়না থেকে আসার পরেই নাকি আপার বিচারটা পূর্ণাঙ্গভাবে শুরু হবে, এই পতিত স্বৈরাচারের বিচারটা পূর্ণাঙ্গভাবে শুরু হবে। এই পতিত স্বৈরাচারের বিচার পূর্ণাঙ্গভাবে শুরু হলেই ওই যে পথ থেকে আসা যাওয়া শুরু হয়েছে, প্রয়োজনে ওই পথ থেকে যারাই আসবেন তাদের এই বিচারের আওতায় আবার নিয়ে আসা যাবে এবং ওই পথ থেকে আবার তাদের সবাইকে ফিরিয়ে এনে এই দেশে বিচারের মুখোমুখি করানো হবে। এর মাধ্যমেই আমাদের এই জুলাই আগস্টের শহীদদের আত্মা শান্তি পাবে।